গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। ওয়েলকাম টু স্কেয়ার এলিভেটর, ভয় যেখানে জড়িয়ে ধরে। নমস্কার শ্রোতা বন্ধুরা, প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। আজ আপনাদের জন্য রয়েছে আরও একটি ভয়ের গল্প। আজকের গল্পটি একটু অন্য ধরনের গল্প। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, অর্ণব ঘোষের কলমে লালাবাই। ঝমঝমিয়ে অবিশ্রান্ত বৃষ্টিধারা হচ্ছে। নিঝুম রাতের কৃষ্ণবর্ণের মলিন চাদর যেন সহস্র ভাগে খণ্ডিত হয়ে জলধারা বর্ষণ করছে। নীরব শান্ত পরিবেশ আর ঝিঁঝি পোকার বিরামহীন ধ্বনি একটা চেনা পারিপার্শ্বিক পরিবেশ সৃষ্টি করেছে। এরই মধ্যে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে ভগ্নপ্রায় জমিদার বাড়িটা। এই অঞ্চলটা বর্তমান লোকালয় থেকে বেশ কিছুটা দূরে। মানুষের আনাগোনা কম হওয়ায় এখন ছোটোখাটো জঙ্গলে চারিদিক পরিপূর্ণ হয়ে গেছে। বর্তমানে তার কাঠামো ছাড়া এই বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই। সবুজ গাছপালা আর শ্যাওলা এই বাড়িটাকে এখন প্রায় সাপের ন্যায় আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলেছে। আশা করা যায় আর কয়েক বছরের মধ্যেই সম্পূর্ণ গিলে খাবে। কিন্তু তার আগে এই কাজ সম্পন্ন করতে হবে। নিস্তব্ধের সূক্ষ্ম পর্দা ভেদ করে শুধু ছন্দবদ্ধ ভঙ্গিতে ভেসে আসছে দুটো শব্দ, একটা কোদাল দিয়ে মাটি কাঁপানোর শব্দ, আর একটা ক্রমাগত মানুষের মুখ থেকে নির্গত হাঁপানোর শব্দ। সম্পূর্ণ সিক্ত অবস্থায় রাজবাড়ির দালানের সামনের জমিতে ক্রমাগত কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে একজন মানুষ। তার পাশে শুয়ে রাখা সাদা কাপড়ে ঢাকা একটা ছোট্ট দেহ, একটা মিষ্টি বাচ্চা মেয়ের দেহ। চোখে মুখে যন্ত্রণার চিহ্নটুকু নেই, যেন বহু যুগ ধরে এমনই প্রশান্তির ঘুম ঘুমোচ্ছে সে। পাশে লোকটি মাটি কোপাতে কোপাতে প্রায় 6 হাত গভীর গর্ত পর্যন্ত খুঁড়ে ফেলল। তারপরে 2 হাত দিয়ে সেই শায়িত দেহটাকে তুলে ধরে শুইয়ে দিল সেই গভীর গর্তের ভেতরে। তারপরে আবার আগের মতো মাটি চাপা দেওয়ার কাজ শুরু হলো। মাঝপথে সে একবার থেমে আশেপাশে দেখে নিল। এখনো আশেপাশের কিছু কিছু স্থানের মাটি স্বাভাবিকভাবে মিশতে পারেনি। আজ কোদাল দিয়ে আরেকবার চেপে দিতে হবে। এরপরে আবার কোদাল চলতে থাকলো। ঠান্ডা জলের কণা মানুষের ক্ষমতা হ্রাস করে দেয়, কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে ঘটছে তার বিপরীত ঘটনা। আসলে যে কাজটা সে করছে সেটাই তো প্রকৃতির বিপরীত। মাটি সম্পূর্ণ চাপা দেওয়া হলে আশেপাশে উঠে থাকা মাটিগুলো কোদালের উল্টো দিক দিয়ে আঘাত করে সমান করে দেওয়া হলো। এ যেন এক অলিখিত বৃহৎ কবরস্থান। লোকটির মুখে একটি হাসি খেলে গেল। পৈশাচিক হাসি নয়, মধুর তৃপ্তির হাসি। যেন কিছু ফিরে পাওয়ার আনন্দ ফুটে উঠল তার চোখে মুখে। মাথা থেকে গড়িয়ে পড়া জল একবার হাত দিয়ে মুছে নিল সে। হাতের কোদালটা একটা পাশে রেখে সে জল কাদা মিশ্রিত মাটিতে ছপ ছপ আওয়াজ করে ভেতরে প্রবেশ করল। একটা লম্বা ঝুল বারান্দা। বারান্দার এক পাশ জুড়ে সারি সারি ঘরের দরজা রয়েছে। মাথার উপরে একটা ভাঙা ছাদ। লোকটা এবার একটা মিহি শীষের আওয়াজ মুখ দিয়ে বের করতে থাকলো। বেশ মিষ্টি সেই সুর। তাতে কোনো অদ্ভুত মাদকতা নেই, কোনো রহস্য নেই, আছে এক শান্তির স্পর্শ।
যেন কোনো বাবা পরম যত্নে তার আদরের মেয়েকে ঘুম পাড়াতে চাইছে। লম্বা বারান্দার উল্টো দিকটা সম্পূর্ণ অন্ধকারের কালো আচ্ছাদন বিছানো রয়েছে। কিছুক্ষণ ওই শীষ শোনার পরে সে অন্ধকারের বুক ছিঁড়ে বেরিয়ে এলো দুটি নিকষ সাদা চোখ আর একটা চওড়া শ্বেত শুভ্র দাঁতের হাসি, প্রায় কান পর্যন্ত বিস্তৃত সেই হাসি। প্রাণীটার চোখ আর দাঁত ছাড়া কিছুই দর্শিত হচ্ছে না। অনবরত সেই সুরের আর শীষের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। জমিদার বাড়ির শ্যাওলা জমে থাকা ভগ্নপ্রায় দেওয়ালে সেই আওয়াজ বারবার ফিরে ফিরে আসছে উপস্থিত দুই প্রাণের ওপর। এবার এক পা দুপা করে এগিয়ে আসতে থাকলো সেই প্রাণীটা। ছোটখাটো চেহারার মধ্যেও যেন সেই স্বাভাবিক স্বতঃস্ফূর্ততা নিরুদ্দেশ। তবে এবার অন্ধকারের মধ্যে দিয়ে একটা খিলখিলিয়ে হাসির আওয়াজ উঠে এলো। মুহূর্তে যেন সেই শীষ দেওয়া মানুষটির মধ্যে এক অজানা উত্তম দেখা দিল। হঠাৎ একটা বিকট বাজ পড়ার শব্দ তার শীষের শব্দকে সাময়িক স্তব্ধ করে দিল। আর এই সময় সেই বিদ্যুতের রঙিন গাঢ় ঝলকানি আকাশের বুকে নৃত্য করে গেল। সেই আলোর চমকের গতিতে একবার সেই প্রাণীটার মুখ ভেসে উঠল। সে কি বিভৎস মুখ! তবে ক্ষণিকের দৃষ্টি সম্পূর্ণরূপে তার এই অতিপ্রাকৃত সৌন্দর্য বর্ণনা করতে সক্ষম হবে না। তবে এই দৃশ্যে সেই মানুষটার কোনো নরণচরণ হলো না, বরং উল্টে তার চোখের জল আর বৃষ্টির জল একত্রিত হয়ে দুই গাল বেয়ে পড়তে থাকলো। তার মুখে আদি অকৃত্রিমের মতো লেগে থাকলো বহুদিনের না পাওয়া এক মলিন হাসির রেশ। রায়পুরের ট্রেন ইঞ্জিনটা নিকষ কালো ধোঁয়া নির্গত করতে করতে গন্তব্যের দিকে এগোতে থাকলো। ট্রেনে বেশি ভিড় নেই। এক মনে জানলা দিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছিল প্রদীপ সরকার। আজকের আবহাওয়াটা বেশ মনোরম, খুব বেশি রৌদ্রোজ্জ্বল নয়, আবার একদম আকাশ গাঢ় করে আসা মেঘের দলের আগমনটাও পুরোপুরি ঘটেনি। সবকিছুর মধ্যেই একটা সামঞ্জস্য বজায় রয়েছে। কোথায় যাচ্ছেন? পাশ থেকে আচমকাই প্রশ্নবাণে বিদ্ধ হয়ে ঘুরে তাকালো প্রদীপ। সে দেখল তারই সমবয়সী একজন লোক হাতে একটি মুড়ির ঠোঙা নিয়ে খেতে খেতে জিজ্ঞাসা করছে, বলছি কদূর যাচ্ছেন? মোহনপুর। আপনি? আমিও মোহনপুর যাব। আমার পৈতৃক ভিটে আছে সেখানে। আসলে কর্মসূত্রে এখানের এক মফস্বলে থাকি। যাতায়াতে নইলে অনেক সময় নষ্ট হয়। তবে মাসের শেষবেলা হলে কিঞ্চিত সময়ের জন্য জন্মভূমির কোলেই ফিরে আসি। আচ্ছা, আপনি কি লেখেন টেখেন নাকি? সে কি, আপনি আমায় চেনেন নাকি? মানে আমি লিখি আপনি জানলেন কি করে? আসলে আপনার কথাগুলোর মধ্যে একটা রূপক টান রয়েছে। যেমন ধরুন, সাধারণ মানুষ বলবে এই মাসের শেষে বাড়ি ফিরে আসি, কিন্তু কোনো লেখক বলবেন মাসের শেষবেলায় কিঞ্চিত সময়ের জন্য জন্মভূমির কোলে ফিরে আসি। অন্য প্রান্তে লোকটি এবার একটু জোরে হেসে ফেলল। মনে মনে প্রদীপের পর্যবেক্ষণ ক্ষমতা তারিফ করে বলল, আপনার পর্যবেক্ষণ ক্ষমতা দারুণ। সত্যিই আমি লিখি। নমস্কার, আমার নাম অবনী সেনগুপ্ত। সন্দেশ পত্রিকার লিটল ম্যাগাজিনে এককালে লেখালেখি করেছি। এখন নিজের একটা একক বই ছাপার জন্য লিখছি। এই দেখুন। এই বলে সে তার নিজের থলে থেকে একটি ছোট্ট খয়েরি চামড়ায় বাঁধানো পাণ্ডুলিপি তার দিকে এগিয়ে দিল।
প্রদীপ পাণ্ডুলিপি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতে লাগলো। প্রথম পাতা উল্টোতেই তার নাম দেখতে পেল সে, লালাবাই। প্রদীপ একটু ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, লালাবাই এর মানে কি? আসলে এটা মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা একটা শব্দ। এর অর্থ বাচ্চাদের ঘুম পাড়ানি গান। ওই যেমন আমাদের ছোটবেলায় মায়েরা কোলে নিয়ে গান শোনাতেন, ওগুলোই। বিদেশে ওটাকেই লালাবাই বলা হয়। আচ্ছা, মানে শিশুদের বই? না না, ঠিক শিশুদের না, মানে শিশুদের নিয়েই, কিন্তু এটা একটু অন্য রকম, একটু ভয়ের। আচ্ছা, আপনার পরিচয়টা ঠিক? নমস্কার, আমি প্রদীপ সরকার, বিলাসপুর গ্রামের সরকারি স্কুলের একজন শিক্ষক, বাংলা পড়াই। ছাত্র শাসন করার বাদে অবসর সময় আমি পুরনো পুঁথি সংগ্রহ করে থাকি। সেইগুলো পড়লে অনেক নতুন নতুন তথ্য জানতে পারি। আচ্ছা, তাহলে নতুন কি জেনেছেন? আচ্ছা, মোহনপুর গ্রামের পরিত্যক্ত জমিদার বাড়ির কথা শুনেছেন? হ্যাঁ, পরিত্যক্ত জমিদার বাড়ি? হ্যাঁ, শুনেছি। একটা ভাঙাচোরা রাজবাড়ির মতো বাড়ির ধ্বংসাবশেষ রয়েছে আমাদের গ্রামে। আমি কখনো দেখিনি, লোকমুখে শুনেছি। আর শুনেছি সেটা নাকি অভিশপ্ত। অভিশপ্ত কিনা জানি না, তবে এই বাড়িটা নাকি 500 বছরের পুরনো। আসলে আমি ওই বাড়িটাই দেখতে এসেছি। এমনি বাড়িটা নিয়ে সেরকম কোনো গুজব নেই, তবে ভাগ্যক্রমে যার থেকে পুঁথি নিয়ে এসেছি সে আমার একজন ভালো বন্ধু। কলেজ স্ট্রিট অঞ্চলে তার একটা দোকান আছে। ওই বাড়িটা নাকি তারই পূর্বপুরুষের বলে জানতে পারি। আমার প্রাচীন জমিদার বাড়ির সম্পর্কে একটা আগ্রহ বরাবরই আছে, তাই আমি স্থির করেছি বাড়িটা একবার দেখব। তাকে বলি কথাটা, আর সে ব্যবস্থা করে দেয়। অত পুরনো বাড়িতে দেখার কি আদৌ কিছু আছে? সে কি মশাই, ওই বাড়িতেই তো দেখার জিনিস আছে। যত রাজ্যে পুরনো দামি জিনিসের ধ্বংসাবশেষ, এক একটা পাথর পর্যন্ত মূল্যবান হতে পারে জানেন। নতুন জিনিস তো হাটে বাজারে পাবেন, ওসব কি আর পাবেন বলুন তো? হ্যাঁ, পুরনো ঝাড়বাতি, শৌখিন দ্রব্য, লণ্ঠন, মোমবাতি, আরও কত কি আছে। কি জানি, আমার মনে হয় না 500 বছরের পুরনো বাড়িতে ওসব পাবেন এখন। ভাঙাচোরা পেলেও ক্ষতি নেই, পর্যবেক্ষণ করতেই তো আসা। আচ্ছা, বাদ দিন। আচ্ছা, আপনি আপনার ওই পাণ্ডুলিপির বিষয়ে তো ঠিকঠাক কিছু বললেন না। হ্যাঁ, একটু খুলে বলুন না। আপনি গল্পটা শুনবেন? হ্যাঁ, আমি তো যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে ভয়ের গল্প ভালো জমবে। তাহলে এক কাজ করলে হয় না, আপনিও আমার সাথে ওই বাড়িতে চলুন, সেখানেই না হয় গল্প বলবেন, আর এও দেখে নেবেন যে কোনো প্রাচীন মূল্যবান সম্পদ পাওয়া যায় কিনা। হ্যাঁ, তাতে কিছু আপত্তি নেই, তবে গল্পটা পুরোপুরি শেষ হয়নি। মানে এখনো মাথায় আসেনি কি করে কি লিখব। হ্যাঁ, সে ঠিক আছে, ওখানে পড়তে থাকবেন, দেখবেন হয়তো কিছু না কিছু মাথায় চলে আসবে। এরকম আরও কিছু খোশ গল্প করতে করতে অবনী এবং প্রতাপ পৌঁছে যায় মোহনপুর। এখন প্রায় দুপুর। ট্রেন থেকে নেমেই দুজনে দেখল বেশ ছোট্ট একটা স্টেশন। গুটি কয়েক গুমটির মতো চায়ের দোকান রয়েছে। এক মহিলা লম্বা একটা ঝাড়ু নিয়ে স্টেশন চত্বর পরিষ্কার করছে। অবনী বলল, চলুন, এখানে মুটে বহনকারীর আশা করার অর্থ মরুভূমিতে মরুদ্যান পাওয়া। আসলে একজনে আসার কথা আছে, তারই অপেক্ষা করছি। বলেছিল তো স্টেশনে নিতে আসবে, কিন্তু তাকে তো দেখছি না। কার আসার কথা? বুদিয়া, ওই বাড়ির কেয়ারটেকার বলতে পারে। বর্তমান ওই বাড়ির চাবিকাঠি ওই মশায়ের হাতে। তো ওনার দেখা নাই কেন? কি জানি, যতক্ষণ না আসে ততক্ষণ চলুন না এক কাপ চা খেয়ে নেওয়া যাক, আসুন। প্রদীপ এরপরে হাঁটতে হাঁটতে তার ছোট্ট গুমটির দিকে এগিয়ে গেল, কিন্তু অবনী এক দৃষ্টিতে রাস্তার উপরে চেয়ে থাকল। প্রদীপের পুনরায় ডাকে হুঁশ ফিরল অবনীর। কাপটিসের বালাই নেই বললেই চলে, ছোট্ট মাটির ভাঁড়ে চা। অবশ্য চা বলা ভুল হবে, চিনির শরবত বলাটাই উপযুক্ত। চা পান শেষ করে অবনী বলল, চলুন, আর অপেক্ষা করে লাভ নেই, মনে হয় সে ডুব দিয়েছে। আপনি তো সেই বাড়ি চেনেন। হ্যাঁ, রাস্তা চিনি বটে। তাহলে আর দেরি কেন, চলুন না হাঁটা শুরু করি। আকাশের যে অবস্থা, যে কোনো মুহূর্তে শ্রাবণের ধারা বইতে পারে। আকাশের দিকে এক ঝলক দেখে প্রদীপ ভাবল হাঁটাই শ্রেয়। তারা হাঁটতে থাকলো।
মোহনপুর গ্রামের পশ্চিম প্রান্তের একটি দিকে রয়েছে ঘন জঙ্গল। সেই দিকে বরাবর হাঁটা শুরু করলো তারা। জঙ্গলের মাঝ বরাবর এসে অবনী প্রশ্ন করল, আপনি এরকম একলা একলা ঘুরছেন, পুরনো বাড়ি খুঁজছেন, আপনার ভয় করে না? আসলে কি বলুন তো, ভয় জিনিসটা আমার ছোটবেলা থেকেই নেই। তাছাড়া আমি একলা মানুষ, কিসের আর ভয় পাবো? বড় জোর মৃত্যু হবে। আমার পিছনে কাঁদার মতো কেউ নেই অবনীবাবু। আপনি বিয়ে করেননি? না, সংসারে জাঁতা কলে কোনো কালই আমার ঠিক পোষায়নি। আমি অনেকটা মুক্ত বিহঙ্গের মতো থাকতে চেয়েছিলাম বরাবর, আর দেখুন আমি এখনও তাই আছি। আপনি এর আগে কখনো এরকম পরিত্যক্ত বাড়িতে থেকেছেন? হ্যাঁ, কলকাতায় থাকতে কয়েকবার থেকেছি, রাতও কাটিয়েছি। দক্ষিণ কলকাতার শহরতলির ফাঁকা জায়গায় এরকম একটা বাড়ি ছিল। আপনি বললেন আপনার মৃত্যুকে ভয় লাগে না, কিন্তু আমার মনে হয় ভয় পাওয়া উচিত। ভয় পেয়ে লাভ নেই, একদিন না একদিন তো আসবেই। শেষ কথাটা দুজনেই একটু অদ্ভুত ভঙ্গিতে বলল। হাঁটতে হাঁটতে তারা পৌঁছে গেল সেই জঙ্গলের শেষ দিকে। একটা নির্জন পোড়ো বাড়ি স্থানুর মতো দাঁড়িয়ে আছে। শ্যাওলা আর লতা পাতায় আগাছা যেন গিলে খেয়েছে বাড়িটাকে। দেওয়ালের প্রত্যেকটা ইঁটে লুকিয়ে রয়েছে রহস্য। বড় বড় পিলারের মাঝে ওপরের অংশ ফাঁক হয়ে কালচে মেঘলা হয়ে আসা আকাশটা দেখা যাচ্ছে। সূর্যের আলো যেন সেই স্থানে ঠিকমতো পৌঁছচ্ছে না। এই ভর দুপুরেও কীরকম অন্ধকার লাগছে। প্রথমবার দেখে প্রদীপের যেন মনে হলো সত্যিই এখানে আসাটা বৃথা। তৎক্ষণাৎ অবনীর কণ্ঠস্বরে যেন তার ঘোর কাটল। ভেতরে ঢোকা যাক নাকি? দাঁড়ান, বুদিয়া! আরে এই বুদিয়া, কোথায় যে মরে গেল কে জানে। এইভাবে আরও বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পরে হঠাৎ পেছন থেকে একটা এক চোখ কানা খোঁড়া বুড়ো লাঠি হাতে হাঁটতে হাঁটতে বেরিয়ে এলো। তার শব্দে তারা দুজনেই পেছনে ফিরল। এই সকালবেলায় তাকে দেখেও কীরকম গা ছমছম করে ওঠে। প্রদীপ তাকে একবার খুঁটিয়ে পরীক্ষা করে বলল, তুমি বুদিয়া? লোকটি কোনো কথা না বলে আগন্তুক দুজনকে একবার করে দেখে ঘাড় নেড়ে জানালো সেই বুদিয়া। অবনী এবার একটু কড়া ধাঁচে বলল, আমাদের স্টেশনে আনতে যাওনি কেন? লোকটি আবার ভাঙা ভাঙা কণ্ঠে উত্তর দিল, যাচ্ছিলাম, ঘোড়া পা নিয়ে জলদি হাঁটতে পারিনে। গিয়ে দেখি ট্রেন অনেক আগেই চলে গেছে, আর আপনারাও নেই, তাই আবার ফিরে আসতে বাধ্য হলাম। এতেই সময় লেগে গেল। ঠিক আছে ঠিক আছে, ভেতরে নিয়ে চলো। বুদিয়া ঘাড় নেড়ে আবার খোঁড়াতে খোঁড়াতে ভেতরে নিয়ে যেতে লাগলো তাদের। ভেতরে যাওয়ার সময় অবনী আর প্রদীপ দুজনেই এদিক ওদিক দেখতে লাগলো। বাইরের উঠোন পেরিয়ে দালানে ঢুকতেই প্রদীপের পায়ে একটা হোঁচট লাগলো। অবনী তাকে ধরতে গিয়ে বলে উঠল, এই সাবধানে সাবধানে, দেখে দেখে, কিসে হোঁচট খেলেন? হাঁটু ঝেড়ে উঠে দাঁড়িয়ে প্রদীপ দেখল মাটি থেকে একটা উপচে ওঠা জিনিস উঁকি দিচ্ছে। সেখানে ঝুঁকে পড়ে হাত দিয়ে কিছুটা মাটি সরাতেই বেরিয়ে এলো একটা মাটি মাখা ময়লা সোনার মোমদানি, আর তার কয়েক পাশে কয়েকটা ভাঙা সোনার টুকরো। ময়লা সরাতে সরাতে বিজয়ের হাসি হেসে প্রদীপ বলল, কি অবনীবাবু, কি বলেছিলাম? আমার মন বলছিল এরকম অনেক কিছুই পাবেন, যদিও এসব ভারত সরকারে। চলুন দেখি। অবনী তার কথায় ছোট্ট সম্মতির হাসি হেসে আবার চলতে লাগলো। বুদিয়া তাদের ছোট্ট বসার ঘরে নিয়ে গেল। এই ঘরটা একটু পরিষ্কার করে রাখা। ঘরটা সম্পূর্ণ অন্ধকার। ভেতরে একটা ছোট্ট টেবিল, দুটো চেয়ার আর একটা ছোট্ট খাটিয়া রয়েছে। রোদের বংশ পর্যন্ত পৌঁছয়নি এই ঘরে। অবনী বলল, চা পাওয়া যাবে কি? নিশ্চয়ই, আপনারা বসুন, আমি আনছি। বুদিয়া চলে যেতেই অবনী ঘরটা ঘুরে ফিরে দেখতে লাগলো। তারপরে বলল,
আমি তো চায়ের কথাটা এমনি বললাম। ওইখানে চা করতে পারবে কি জানি, দেখা যাক। এই বাড়িটায় কিছু সমস্যা আছে। আনমনে কথাটা বলল প্রদীপ। অবনী তার পাশের চেয়ারে বসে জিজ্ঞাসা করলে, কি সমস্যা? সেটাই ঠিক বুঝে উঠতে পারছি না, কিন্তু কিছু একটা অবাস্তব আছে বলে মনে হচ্ছে। তার প্রধান কারণ এই মোমবাতি। জিনিসটা এমনভাবে ছিল যেন মনে হচ্ছিল কেউ ইচ্ছা করেই সেটা পুঁতে রেখেছে। তাছাড়া একটা বাজে গন্ধ অনেকক্ষণ ধরেই আমার নাকে আসছে। অন্যান্য বাড়িগুলোয় আমার এই অনুভূতি হয়নি। অবনী তার থলের ভেতর থেকে আবার পাণ্ডুলিপিটা বের করে খুলে বলল, আপনার এই অনুভূতি দূরীকরণ করার কাজ শুরু করি তাহলে। প্রদীপ আবার চাঙ্গা হয়ে বসল। মনের অন্ধকার দিকগুলো সরিয়ে নতুন করে শুরু করার মতো তরতাজা হয়ে বলল, হ্যাঁ, শুরু করুন, যতক্ষণ না চা আসছে। শোনা যাক। ঘাড় নেড়ে সায় দিয়ে অবনী শুরু করল। গল্পটা শুরু হচ্ছে ধরে নিন প্রাচীন কলকাতার শহরের মধ্যে। ধরে নিন এই 19 শতকের মাঝামাঝি, ব্রিটিশ শাসনের পরবর্তী সময়কাল। তখনকার কলকাতা আর আজকের কলকাতার মধ্যে বিস্তর ফারাক। তখন আজকের মতো এত জমজমাট ছিল না। ওই ধরে নিন আপনার দক্ষিণ কলকাতার শহরতলি, সেখানে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটা পরিত্যক্ত বাড়ি। ঝমঝমিয়ে অবিশ্রান্ত বাড়ি ধারা হচ্ছে। নিঝুম রাতের কৃষ্ণবর্ণের মলিন চাঁদও যেন সহস্র ভাগে খণ্ডিত হয়ে জলধারা বর্ষণ করছে। নীরব শান্ত পরিবেশ আর ঝিঁঝি পোকার বিরামহীন ধ্বনি একটা চেনা পারিপার্শ্বিক পরিবেশ সৃষ্টি করেছে। এরই মধ্যে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে ভগ্নপ্রায় জমিদার বাড়িটা। এই অঞ্চলটা বর্তমান লোকালয় থেকে বেশ কিছুটা দূরে। মানুষের আনাগোনা কম হওয়ায় এখন ছোটোখাটো জঙ্গলে চারিদিক পরিপূর্ণ হয়ে গেছে। বর্তমানে তার কাঠামো ছাড়া এই বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই। সবুজ গাছপালা আর শ্যাওলা এই বাড়িটাকে এখনই প্রায় সাপের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে। আশা করা যায় আর কয়েক বছরের মধ্যেই সম্পূর্ণ গিলে খাবে। কিন্তু তার আগে এই কাজ সম্পন্ন করতে হবে। নিস্তব্ধের সূক্ষ্ম পর্দা ভেদ করে শুধু ছন্দবদ্ধ ভঙ্গিতে ভেসে আসছে দুটো শব্দ। একটা কোদাল দিয়ে মাটি কোপানোর শব্দ, আর একটা ক্রমাগত মানুষের মুখ থেকে নির্গত হাঁপানির শব্দ। সম্পূর্ণ সিক্ত অবস্থায় রাজবাড়ির দালানের সামনের জমিতে ক্রমাগত কোদাল চালিয়ে মাটি কোপাচ্ছে একজন মানুষ। তার পাশে শুয়ে রাখা সাদা কাপড়ে ঢাকা একটা ছোট্ট দেহ, একটা মিষ্টি বাচ্চা মেয়ের দেহ। চোখে মুখে যন্ত্রণার চিহ্নটুকুও নেই, যেন বহু যুগ ধরে এমনই প্রশান্তির ঘুম ঘুমোচ্ছে। পাশের লোকটা মাটি কোপাতে কোপাতে প্রায় 6 হাত গভীর পর্যন্ত খুঁড়ে ফেলল। এরপর 2 হাত দিয়ে সেই শায়িত দেহটাকে তুলে ধরে শুইয়ে দিল সেই গভীর গর্তের ভেতর। তারপর আবার আগের মতো মাটি চাপা দেওয়ার কাজ শুরু হলো। মাঝপথে সে একবার থেমে আশপাশটা দেখে নিল। এখনো আশেপাশে কিছু কিছু স্থানের মাটি স্বাভাবিকভাবে মিশতে পারে। আজ কোদাল দিয়ে আরেকবার চেপে দিতে হবে। এরপর আবার কোদাল চলতে থাকলো। ঠান্ডা জলের কণা মানুষের কর্মক্ষমতা হ্রাস করে দেয়, কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে ঘটছে তার বিপরীত ঘটনা। আসলে যে কাজটা সে করছে সেটাই তো প্রকৃতির বিপরীত। মাটি সম্পূর্ণ চাপা দেওয়া হলে আশপাশের উঠে থাকা মাটিগুলো কোদালের উল্টো দিক দিয়ে আঘাত করে সমান করে দেওয়ার চেষ্টা চলতে থাকলো। এ যেন এক অলিখিত বৃহৎ কবরস্থান।
লোকটার মুখে একটা হাসি খেলে গেল। পৈশাচিক হাসি নয়, মধুর তৃপ্তির হাসি। কোনো কিছু ফিরে পাওয়ার আনন্দ ফুটে উঠল তার চোখে মুখে। মাথা থেকে গড়িয়ে পড়া জল একবার হাত দিয়ে মুছে নিল সে। হাতের কোদালটা একটা পাশে রেখে সে জল কাদা মিশ্রিত মাটিতে ছপ ছপ আওয়াজ করে ভেতরে প্রবেশ করল। একটা লম্বা ঝুল বারান্দা, বারান্দার এক পাশ জুড়ে সারি সারি ঘরের দরজা রয়েছে, মাথার উপরে একটা ভাঙা ছাদ। লোকটা এবার একটা মিহি শীষের আওয়াজ মুখ থেকে বের করতে থাকলো। বেশ মিষ্টি সেই সুর, তাতে কোনো অদ্ভুত মাদকতা নেই, কোনো রহস্য নেই, আছে এক শান্তির স্পর্শ। যেন কোনো বাবা পরম যত্নে তার আদরের মেয়েকে ঘুম পাড়াতে চাইছে। লম্বা বারান্দার উল্টো দিকটা সম্পূর্ণ অন্ধকারের কালো আচ্ছাদন বেছানো রয়েছে। কিছুক্ষণ ওই শীষ শোনার পর সেই অন্ধকারের বুক চিড়ে বেরিয়ে এলো দুটো নিকষ সাদা চোখ আর একটা চওড়া শ্বেত শুভ্র দাঁতের হাসি, প্রায় কান পর্যন্ত বিস্তৃত হাসি। প্রাণীটার চোখ আর দাঁত ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অনবরত সেই সুরেলা শীষের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। জমিদার বাড়ির শ্যাওলা জমে থাকা ভগ্নপ্রায় দেওয়ালে সেই আওয়াজ বারবার ফিরে ফিরে আসছে উপস্থিত দুই প্রাণের ওপর। এবার এক পা করে এগিয়ে আসতে লাগলো সেই প্রাণীটা। ছোটখাটো চেহারার মধ্যেও যেন সেই স্বাভাবিক স্বতঃস্ফূর্ততা নিরুদ্দেশ। তবে এবার অন্ধকারের মধ্যে দিয়ে একটা খিলখিলিয়ে হাসির আওয়াজ উঠে এলো। মুহূর্তে যেন সেই শীষ দেওয়া মানুষটার মধ্যে অজানা একটা উদ্যম দেখা দিল। হঠাৎ একটা বিকট আওয়াজ করে বাজ পড়ার শব্দ হলো এবং সেই শব্দ তার শীষের শব্দকে সাময়িকভাবে স্তব্ধ করে দিল। আর সেই সময় একটা বিদ্যুতের রঙিন গাঢ় ঝলকানি আকাশের বুকে নৃত্য করে গেল। সেই আলোয় চমকের গতিতে একবার সেই প্রাণীটার মুখ ভেসে উঠল। সে কি বিভৎস মুখ! তবে ক্ষণিকের দৃষ্টি সম্পূর্ণরূপে তার এই অতিপ্রাকৃত সৌন্দর্য বর্ণনা করতে সক্ষম হবে না। তবে এই দৃশ্যে সেই মানুষটার কোনো নরণচরণ হলো না, বরং উল্টে তার চোখের জল আর বৃষ্টির জল একত্রিত হয়ে দুই গাল বেয়ে পড়তে লাগলো। আর মুখে আদি অকৃত্রিমের মতো লেগে থাকলো বহুদিনের না পাওয়া এক মলিন হাসির রেশ। এর ঠিক 1 বছর পরের ঘটনা। বার্মা থেকে দেশে ফিরল একজন আর্কিওলজিস্ট, নাম সুশোভন রায়। সে কলকাতায় এসে একটা ভালো থাকার বাড়ি খুঁজতে থাকে। সে একটু নিরিবিলিতে কোনো ভালো বাড়ি চায়। তার অবসর সময় গল্প লেখার বাজে অভ্যেস আছে, তাই একান্ত নিরিবিলি পরিবেশ না হলে তার হবে না। অনেক এজেন্সিতে কথা বলে দেখলেও কেউ পছন্দ মতো কোনো বাড়ি তাকে দেখাতে পারল না। যা দেখালো তার মধ্যে হয় তার বাড়ি ভালো লাগে তো জায়গা ভালো লাগে না, আর নয়তো উল্টোটা। এমন অবস্থায় কতদিনই বা হোটেলে দিন যাপন করতে পারে। মনে মনে আশা প্রায় ছেড়েই দিয়েছিল, এমন সময় তার ফোনটা বেজে উঠল। একটা অজানা নাম্বার থেকে কল আসছে। ফোন ধরতেই উল্টো দিক থেকে আওয়াজ এলো। হ্যালো, আমার কি সুশোভন রায়ের সাথে কথা হচ্ছে? হ্যাঁ বলুন। উল্টো দিকের মানুষটা এবার প্রায় উত্তেজিত কণ্ঠে বলল, কি রে, আমাকে চিনতে পারছিস? আরে আমি কৃষ্ণেন্দু ভাটিয়া, মনে পড়ছে?
কৃষ্ণেন্দু, কৃষ্ণেন্দু। আরে বাবা, কেষ্টা কেষ্টা, এবার মনে পড়ছে? ওহ তুই, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। কি খবর হঠাৎ এতকাল পরে? তা খবর ঠিকই আছে। স্ত্রী, মেয়ে, আমি, তিনজনের সংসার। তো শুনলাম তুই নাকি বাড়ি খুঁজছিস। হ্যাঁ, আসলে 15 বছর পর দেশে ফিরলাম তো, গত সপ্তাহেই ফিরেছি। আমার আসলে এই এজেন্সিগুলোর সাথে চেনা জানা আছে, তো ওরাই মাঝে মাঝে আমাকে বলে যে বাড়ি থাকলে ওদের বলতে। আমি তখন জেনেছি যে কে চাইছে। তোর নাম যেই বললো, আর যখন বললো বর্মা ফেরত, তখনই বুঝলাম তুই ফিরেছিস। তারপর তোর নাম্বারটা জোগাড় করে ফোনটা করলাম। বেশ করেছিস, বল কি বলবি? বলছি যে আমি কালকে বাড়ি ফিরবো। দক্ষিণ কলকাতায় একটা ভালো বাড়ি আছে, কেউ থাকে না, একদম নিরিবিলি। আমি মাঝে সাঝে গিয়ে থাকি। যদি তোর মনে হয় তুই দেখতে পারিস একবার। আরে এতে মনে হওয়ার কি আছে? হ্যাঁ হ্যাঁ চল, যাব। ঠিক আছে, তাহলে এক কাজ কর, ঠিক বেলা 10টার সময় পৌঁছে যাস। আমি তোকে ঠিকানা বলে দিচ্ছি, একটু নোট করে নে। এরপর কৃষ্ণেন্দু তাকে সেই ঠিকানা বললে সে একটা চিরকুটে সেই ঠিকানা নিয়ে নিল। ফোন রাখতেই সে একটু নিশ্চিন্ত হলো, যাক একটা বাড়ির খোঁজ তাহলে পাওয়া গেল। পরের দিন সকালে তাড়াতাড়ি তৈরি হয়ে একটা ট্যাক্সি ধরে সোজা কৃষ্ণেন্দুর দেওয়া ঠিকানায় সে চলে গেল। কেসটা এখনো এসে পৌঁছয়নি। পকেট থেকে একটা সিগারেট বের করে সে ধরালো। আশেপাশে কোনো বাড়ি চোখে পড়ছে না। এটা কোন জায়গা সে নিজেও বুঝতে পারছে না। তার চারপাশে রয়েছে বিস্তীর্ণ জলাশয় এবং মাঝে খাল কাটার মতো রাস্তা। এভাবে আশেপাশের এলাকা দেখতে দেখতে হঠাৎ তার কাঁধে একটা হাত পড়ল। চমকে উঠে পেছন ফিরতেই তার বুকটা ছ্যাঁত করে উঠল। এটা কিরকম চেহারা! লম্বা চোঙের মতো মুখ, সামনের দুটো দাঁত ইঁদুরের মতো বেরিয়ে রয়েছে, গালের চামড়া ভেঙে তুবড়ে গেছে, চোখে একটা মোটা পুরু ফ্রেমের চশমা, কিন্তু তার ভেতর থেকে কণ্ঠস্বর বেরোলো একজন স্বাস্থ্যবান পুরুষের মতো। সে তার দুই দাঁত বের করে জিজ্ঞেস করলো, কিরে, চিনতে পারলি? আরে আমি কৃষ্ণেন্দু রে। সুশোভন চমকে উঠে তাকে একবার আপাদমস্তক দেখে নিয়ে বলল, এ কি তোর, এ কি অবস্থা? শরীর গাল সব ভেঙে গিয়ে কি বাজে অবস্থা! তুই তো এরকম ছিলিস না। আর কি বলবো, পরিস্থিতিতে মানুষের মধ্যে অনেক বদল হয়। যাকে চল, এখন রাস্তায় দাঁড়িয়ে সব কথা বলা সম্ভব নয়, চল। দুজন হাঁটতে শুরু করলো। প্রথমে কৃষ্ণেন্দু এবং পেছন পেছন সুশোভন। হাঁটতে হাঁটতে তারা দুজন এসে পৌঁছলো একটা গ্রাম্য অঞ্চলে। গ্রাম্য এই কারণে বললাম কারণ এখানে শহুরে ছোঁয়া নেই। চারিদিকে সবুজ ক্ষেত আর ঘাসের জমি, মাঝ বরাবর একটা ভাঙাচোরা পাথুরে রাস্তা। সুশোভন জিজ্ঞেস করলো, এটা কোথায় এলাম রে? হ্যাঁ, এইটা হলো প্রাচীন সুতানুটি গ্রামের শেষ ভাগ। সুতানুটি জানিস তো? মানে ধরতে পারিস কলকাতার প্রায় শেষ ভাগ। মূল শহরের থেকে অনেকটা আলাদা থাকায় সেভাবে এখনো অগ্রগতি হয়নি। এখানে বাড়ি কোথায় তোর? আমি তো সবুজের জমি ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। আছে আছে, আর একটু হাঁট না। আসলে এখানে গাড়ি আসে না তো, একটু কষ্ট হচ্ছে তাই। হাঁটতে হাঁটতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। সুশোভন কিছু বলতে চাইল না। তার এখন একটু অদ্ভুত লাগতে আরম্ভ করেছে, কিন্তু তার চেয়ে রোগা চেহারার দুর্বল দর্শনধারী কৃষ্ণেন্দু প্রায় দ্বিগুণ বেগে হাঁটছে। অবশেষে একটা স্থানে এসে কৃষ্ণেন্দু থেমে গেল। সুশোভন দেখল রাস্তার একপাশে দাঁড়িয়ে রয়েছে একটা ভিলা, অনেকটা ইংরেজ ভিলার মতো, বর্তমানে পরিত্যক্ত। সেটা তার চেহারাতেই বোঝা যাচ্ছে। একপাশে একটা দেওয়াল প্রায় সম্পূর্ণ ভেঙে গেছে। জায়গাটা শুনশান, কোনো দোকানপাট নেই, শুধু মাঝে একটা ছোট চলমান রাস্তা, সামনে লম্বা ঘাসের জমি, আর তার মাঝে দাঁড় করানো একটা বড় কাকতাড়ুয়া। কৃষ্ণেন্দু একটা অদ্ভুত হাসি হেসে বলল, চল, এসে গেছি। ভিতরে মালিনী আর পুতুল রয়েছে। সুশোভনের প্রথমে একটু সন্দেহ হলো।
এই বাড়িতে কৃষ্ণেন্দু থাকে। যদিও তার দরকার অনুযায়ী এই বাড়ি একদম আদর্শ, তাই বাড়তি প্রশ্ন না করে সে কৃষ্ণেন্দুর পিছু নিল। শুধু যাওয়ার আগে একবার জমির দিকে তাকিয়ে বলল, ঘাসগুলো একটু কাটতে তো পারিস, কত বড় হয়ে গেছে। আমি আসলে মাঝে মাঝে আসি তো, পুতুল আর মালিনীর পক্ষে সম্ভব হয় না। তুই বাকি সময় কোথায় থাকিস? সব প্রশ্নের উত্তর দেব, আগে ভিতরে চল। দরজা খুলে কৃষ্ণেন্দু ভেতরে ঢুকলো। সুশোভন ভাবল যদি ভেতরে মালিনী আর পুতুল থাকে তাহলে দরজা বাইরে থেকে কৃষ্ণেন্দু কেন খুলল। সবকিছু কেমন যেন অদ্ভুত লাগে সুশোভনের, কিন্তু তৎক্ষণাৎ কিছু না বলে ভেতরে ঢুকলো সে। বুঝতে পারল এই বাড়িতে আদৌ কেউ থাকে না। সম্পূর্ণ বাড়িতে মাকড়সার জালের ছড়াছড়ি, ধুলোর পুরো আস্তরণ জমে রয়েছে সব ভাঙাচোরা আসবাবপত্রের ওপর, আর তার সাথে আসতে থাকলো একটা অদ্ভুত বাজে গন্ধ। বাড়িটার ভেতরে একটা দরজা খুলে দিয়ে কৃষ্ণেন্দু বলল, দেখ, এই ঘরটা আপাতত তোর। বিকেল হয়ে গেছে, আমি একটু চা করে আনছি, বস। কেন, বৌদি চা করতে পারবে না? এত দূর এসে বৌদির হাতে চা পাবো না? হ্যাঁ, আজকেও পারবে না, কালকে খাস। সে কি, কেন? শরীর খারাপ নাকি? শরীর? হ্যাঁ, তা একটু খারাপ। জাগে, তুই একটু বিশ্রাম নে, আমি তোর চাটা করে আনছি। কৃষ্ণেন্দু চলে গেল। কিন্তু সুশোভনের মধ্যে নানা রকম প্রশ্নের মেলা ঘুরতে থাকলো, কিন্তু পরক্ষণেই সেগুলো মন থেকে ঝেড়ে ফেলে নিজের থলে থেকে ক্যানভাস বের করে ঘরের ভেতর সাজিয়ে নিল। এই ঘরটা একজনের থাকার জন্য একদম উপযোগী। একটা ছোট খাট, একটা টেবিল, একটা ছোট শৌচালয়, কিন্তু এই ঘর থেকে দুর্গন্ধটা আরো বেশি আসছে। হাত মুখ ধুয়ে একটু পরিষ্কার হয়ে বেরিয়ে আসতে দেখল দরজার সামনে পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে একটা ছোট্ট মেয়ে, তার হাতে কিছু একটা ধরে রাখা। সুশোভন বুঝলো এই পুতুল। তার সামনে এগিয়ে যেতেই সে প্রশ্ন করল, কেমন আছো পুতুল? চা নিয়ে এসেছো? পুতুল কোনো উত্তর না দিয়ে একটা ভারী কণ্ঠে হেসে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সুশোভন একটা বিষয় এখন খেয়াল করল, যতক্ষণ পুতুল ছিল ততক্ষণ সেই পচা গন্ধটা যেন কয়েক গুণ বেড়ে গিয়েছিল। সন্ধে হতে না হতেই নিজের ঘর থেকে বেরিয়ে এলো। চারিদিকে সম্পূর্ণ অন্ধকার, কাউকে দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ বাড়িটা ঘুরে দেখল সে। খুবই সাধারণ বাড়ি, দেওয়ালে ময়লা হয়ে থাকা কয়েকটা ইংরেজদের ছবি, তাদের মুখ ভালো করে বোঝা যাচ্ছে না। আশ্চর্য, কৃষ্ণেন্দু না বলে তাকে ফেলে কোথায় চলে গেল। রান্নাঘর থেকে একটা মোমবাতি এনে জ্বালানোর কথা ভাবল সে, কিন্তু রান্নাঘর কোন দিকে সেটাও তো জানে না। কিন্তু কোনো মতে খুঁজতে খুঁজতে একটা দরজার সামনে এসে দাঁড়ালো। সে অবাক হয়ে গেল, একজন মহিলা পেছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। খুব সম্ভবত এই মালিনী, কিন্তু সে অন্ধকারে দাঁড়িয়ে কি করছে? সে প্রশ্ন করল, বৌদি, কেসটা কি বেরিয়েছে? মালিনী কোনো উত্তর না দিয়ে শুধু ঘাড় নাড়ল। সুশোভন আবার প্রশ্ন করল, কোথায় গেছে বলতে পারেন? এবারও কোনো উত্তর এলো না। অহেতুক অনধিকার চর্চা হয়ে যাচ্ছে ভেবে সে আসল কথা এলো। একটু গলা খাঁকারি দিয়ে সে প্রসঙ্গ পাল্টে বলল, বলছি, একটা মোমবাতি হবে? ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে। মালিনী কোনো উত্তর না দিয়ে একটা হাত তুলে নির্দেশ করে দেখিয়ে দিল কোথায় মোমবাতি রয়েছে। সেখান থেকে একটা মোমবাতি বের করে এনে সে শেষ প্রশ্ন করল, আপনি অন্ধকারে কি করছেন? মালিনী কোনো কথা বলল না, তবে এবার তার মুখ থেকে একটা অদ্ভুত আওয়াজ বেরোলো, হাসি আর গোঙানি মেশানো একটা আওয়াজ। আস্তে আস্তে মালিনী ঘাড় ঘোরাতে থাকলো।
তার চেহারা ধীরে ধীরে উন্মুক্ত হলো সুশোভনের সামনে। তার হাত থেকে মোমবাতিটা পড়ে গেল। অন্ধকারের মধ্যে সেই নারী মূর্তির কায়া স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, তবে যেটা বোঝা যাচ্ছে সেটা সাদা চোখে মণিহীন দৃষ্টি, নিগূঢ় কালো নিকষের মধ্যে যেন একজোড়া সাদা পাথর জ্বলজ্বল করছে। অন্ধকারের মধ্যে থেকে এরপর দর্শিত হলো একটা কান অবধি চওড়া হাসি, শ্বেত শুভ্র দাঁতের সারি আর দুটো পাথরের মতো চোখ অন্ধকারের মধ্যে থেকে উদয় হয়ে সুশোভনের হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দিল। সে তাড়াতাড়ি পা ফেলে সেখান থেকে দৌড়ে ফিরতেই দরজার সামনে এসে দেখল কৃষ্ণেন্দু দাঁড়িয়ে আছে। তাকে দেখে কৃষ্ণেন্দু সেই সামনের দাঁত জোড়া বের করে হেসে বলল, কি রে, এরকম পাগলের মতো কোথায় দৌড়াচ্ছিস? মালিনী, ওরকম চোখ, হাসি, ওটা কি? কোথায় দেখলি তুই মালিনীকে? ওই ওই তো রান্নাঘরে। তোর অন্ধকারে কি দেখেছিস? কই চল তো দেখি। দুজনে এরপর রান্নাঘরের দিকে এগোলো। সুশোভন বেশ ভয় ভয় উঁকি দিল। কৃষ্ণেন্দু রান্নাঘরে ঢুকে চারিদিকে তাকিয়ে বলল, কই রে, কোথাও তো নেই কেউ। কিন্তু ওখানে ছিল। হয়েছে, তুই ঘরে চল। সারাদিন ঘুরেছিস, কি দেখেছিস? চল ঘরে চল। না, তুই বিশ্বাস কর, আমি সত্যি। হ্যাঁ, বিশ্বাস করেছি আমি। চল না, ঘরে চল। দুজনে মিলে সুশোভনের ঘরে গেল। কৃষ্ণেন্দু তাকে খাটে বসিয়ে এক গ্লাস জল দিল। তারপর একটা মোমবাতি জ্বালিয়ে অন্ধকার দূর করতেই তার নজরে গেল কৃষ্ণেন্দুর ব্যাগের দিকে। সে কি সব বাজার করে এনেছে। কয়েকটা জিনিস বাইরে থেকে উঁকি মারছে, একটা আসন, একটা ঘি আর দুটো বড় সাইজের মাছ। হঠাৎ সুশোভনের মনে পড়ল, আসার সময় তো আশেপাশে কোনো দোকান সে দেখেনি, তাহলে কৃষ্ণেন্দু এত বাজার হাট করলো কোত্থেকে? এক ঝটকায় সে কৃষ্ণেন্দুর দিকে তাকাতেই দেখল সে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর নিজে থেকেই বলল, একটু এগিয়ে গেলেই একটা গ্রাম আছে, ওখানকার বাজার থেকে এইসব জিনিস নিয়ে এলাম। কৃষ্ণেন্দু এরপর আর কোনো কথা বলল না। দরজা দিয়ে বেরিয়ে যেতে লাগলো, কিন্তু দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর ঘাড় ঘুরিয়ে মুখে একটা কাঠিন্য ভাব এনে বলল, সুশোভন, একটু ঘুমিয়ে নে, তোর বিশ্রাম দরকার। রাতের খাবার হলে তোকে আমি ডেকে নিয়ে যাব, কেমন? ঘর থেকে বেরিয়ে এলো কৃষ্ণেন্দু। সব কিছু অগোছালো লাগছে সুশোভনের। এটা কৃষ্ণেন্দু প্রথমত সেটা মানতেই তার মন নারাজ। এরপর বাড়ির এই অবস্থা, মালিনীর সেই বীভৎস মুখ, পুতুলের সেই অদ্ভুত হাসি, ক্রমাগত আসতে থাকা বিশ্রী পচা গন্ধ, আর নিতে পারছে না সে। বিছানার চাদর গায়ে দিয়ে ঘুমোনোর চেষ্টা করলো, কিন্তু এত চিন্তা মাথায় নিয়ে আর ঘুম আসে না। গতকাল এই সময় তার জীবনটা সুস্থ স্বাভাবিক ছিল, আজকে কিরকম অস্বাভাবিক লাগছে। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে খেয়াল করেনি। কতক্ষণ ঘুমিয়েছে সে জানে না। হঠাৎ তার মধ্যেই একটা অদ্ভুত অস্বস্তি হতে শুরু করলো। তার মনে হলো কেউ যেন এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। তার ঘুম ভেঙে গেছে, কিন্তু একটা অস্বাভাবিক অস্বস্তিতে সে চোখ খুলতে পারছে না। একটা অজানা ভয় তাকে ঘিরে রেখেছে। কোনো মতে ভয়ে ভয়ে সে চোখ খুলল, আর সে যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো। চোখের সামনে ভেসে উঠল একটা কায়া। সেটা সরাসরি তার মুখের ওপর বসে আছে। তার সারা মুখমণ্ডল জুড়ে মাটি আর কাদার প্রলেপ লেগে আছে। তার চোখের মণিহীন দৃষ্টি যেন গিলে খাচ্ছে। সুশোভন বুঝল মুখটা একটা বাচ্চা মেয়ের, পুতুলের। এরপর মুখটা ধীরে ধীরে
একটা বিকট চওড়া হাসি দিল। সুশোভন সেই দৃশ্য আর দেখতে পারল না, চিৎকার করে চোখ বন্ধ করে ফেলল। না না না। জোরে জোরে দীর্ঘশ্বাস পড়ছে তার। কৃষ্ণেন্দু ছুটে এসে দেখে সে খাটের ওপর শুয়ে চোখ বুজে ছটফট করছে। কোনো কিছু দেখে সে হয়তো ভয় পেয়েছে। কোনো মতে গিয়ে শান্ত করে ডাকলো সুশোভনকে। সুশোভন, আরে কি হলো কি তোর? আহা, ঠান্ডা হও, দেখ, টাকা চোখ খোল, আমি কৃষ্ণেন্দু। কোনো মতে ধীরে ধীরে ঠান্ডা হলো সুশোভন। চোখ খুলতেই মুখের সামনে কৃষ্ণেন্দুর মুখটা ভেসে উঠল। সাথে সাথে উঠে বসে এসে হড়বড় করে বলতে থাকলো, পুতুল পুতুল এসেছিল, ওর সেই মুখ আমি দেখেছি। স্বপ্ন না, সত্যি দেখেছি, সত্যি সত্যি দেখেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন শোন আমার কথা। খাবার হয়ে গেছে, তোকে ডাকতে এসেছিলাম। ওঠ ওঠ, আমাকে ধরে ওঠ, আস্তে আস্তে, সাবধানে ওঠ। কোনো মতে উঠে বসল সুশোভন। বিছানায় বসে আনমনে সে বলল, আমার মনে হয় এখানে থাকাটা আমার ঠিক উচিত হবে না। আমি বরং বেরিয়ে যাই। এখন বেরোবি? এই এত রাতে কোথায় যাবি? আসার সময় দেখলি তো আশেপাশে কোথাও নেই কিছু। তুই বললি না যে একটা গ্রাম আছে, ওখানেই যাই। এ বাড়িটা আমার ঠিক ভালো লাগছে না। তাছাড়া তোর পরিবারের সাথে আমি আর থাকতে চাইছি না, তোরও অসুবিধে হচ্ছে। দেখ, তোকে আমি আটকাবো না, কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে এত রাতের অন্ধকারে তুই যাবিটা কোথায়? ঝড় হচ্ছে? কৃষ্ণেন্দু কোনো কথা না বলে সোজা গিয়ে তার বাড়ির জানালা খুলে দিল। সুশোভন অবাক হয়ে দেখল বাইরে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। অর্থাৎ এই বৃষ্টিতে এখন বেরোনো যাবে না। কৃষ্ণেন্দু একটা অদ্ভুত হাসি হেসে বলল, দেখ, আমি বলি কি, আজকে রাত্রিটা আমার বাড়িতে থাক, কালকে সকালে চলে যাস। এই শেষ কথাগুলোয় কৃষ্ণেন্দুর কণ্ঠে একটা অদ্ভুত তৃপ্তি ছিল। সে যেন চাইছিলই মনে মনে যে আজ রাতটা সুশোভন তার এই ভিলায় থাকুক। লাঠির ঠক ঠক শব্দে গল্পে বাধা পড়ল। অবনী এবং প্রদীপ দুজনেই দেখল দরজা দিয়ে ভেতরে ঢুকছে বুদিয়া। এক হাতে একটা প্লেটে দুটো চা ভর্তি কাপ, সাথে দুটো করে বিস্কুট। সে সেই প্লেট টেবিলের ওপরে রাখতেই অবনী প্রশ্ন করল, চা আনতে এত দেরি হয়? এটা তো হোটেল না যে একেবারে মুখে মুখে চলে আসবে, সময় দিতে হবে। আর কোনো অপেক্ষা না করে বুদিয়া সেখান থেকে চলে যায়। প্রদীপ বলে ওঠে, এখানে মালিক ইনি, বুঝলেন? উনি খেতে দিলে খেতে পাবেন, শুতে দিলে শুতে পারবেন। আর কাজই ওনার কথার উপর না কথা বলাই ভালো। এই বলে সবেমাত্র চায়ের কাপে একটা চুমুক দিয়েছে প্রদীপ। সাথে সাথে একটা শীষের আওয়াজ ভেসে এলো তার কানে। সামনে বসে অবনী সেই শীষ দিচ্ছে, শান্ত এবং ধীরময় একটা সুরের শীষ। কিছুক্ষণ সেটা গেয়ে নিজের মনে মনেই বলল, ভাবছি এই সুরটাই গল্পে দেব। যারা সুর নিয়ে জ্ঞান রাখে তারা এর মাহাত্ম্য গল্পে অনুভব করবে। আচ্ছা, কেমন লাগছে বললেন না তো? বেশ ভালোই, কিছু কিছু মুহূর্ত চিত্তাকর্ষক লাগছে, ভালোই এগোচ্ছে। বাকিটা শুরু করুন। চা শেষ করে আবার শুরু করছি। ইরশাদ। বাইরের জমাট অন্ধকার সম্পূর্ণ পরিবেশকে এতক্ষণে গ্রাস করে ফেলেছিল। ভেতরের অন্ধকারের সাথে এখন আর আলাদা কোনো অস্তিত্ব নেই তার। অবনী একবার করে চায়ে চুমুক দেয়, তো আর একবার করে সেই শীষটা বাজাতে থাকে। প্রদীপের চা শেষ হয়ে গেছে। সে বলে উঠল, আমি একটু বাইরে হয়ে আসছি। অবনী না থেমে শীষ বাজাতে বাজাতেই
ঘাড় নেড়ে সম্মতি জানালো। প্রদীপ ঘর থেকে বেরিয়ে এলো বাইরের লম্বা দালানে। চারদিক আগাছা আর অন্ধকারের চাদরে ঢাকা। বাইরে এখনো ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে, আর ভেতর থেকে সেই মোহময়ী শীষের ডাক। বাইরে কৃষ্ণবর্ণের গ্রামীণ অরণ্য শোভা পাচ্ছে। কোথা থেকে একটা পেঁচা ডেকে উঠল। যে ঘরে তারা বসেছিল সেই ঘরের পরেও আরো অনেক ঘর সারি অবস্থায় রয়েছে। ঘুটঘুটে অন্ধকার যেন তার করাল গ্রাস করেছে। প্রদীপ এক দৃষ্টে সেই জমাট বাঁধা নিরেট অন্ধকারের দিকে তাকিয়ে রইল। ওখানে কি কিছু রয়েছে? পচা গন্ধটা আবার অনুভব হলো তার। তবে এখন সেটা উপেক্ষা করে সে তার দৃষ্টি সোজা অন্ধকারের দিকে দিল। কান থেকে মস্তিষ্ক পর্যন্ত শুধু এই শীষের শব্দ আসছে। এটাই কি লালাবাই? এত অদ্ভুত লাগছে কেন? এই শীষ কি কোনো শিশুকে ঘুম পাড়ানোর শীষ হতে পারে? তার মধ্যে একটা অদ্ভুত শীতল রোমাঞ্চের ছোঁয়া রয়েছে। প্রদীপের চোখ হঠাৎ দেখল অন্ধকারের মধ্যে থেকে দুটো সাদা বিন্দু ধপ করে জ্বলে উঠল। প্রদীপের হৃদস্পন্দন বাড়তে থাকল। সেই শীষের সুর আরো গাঢ় হতে থাকল। তার সারা শরীর যেন অবশ হয়ে থাকল। সেই সাদা বিন্দুদ্বয়ের নিচে আরো একটি সাদা লম্বাটে রেখা দেখা দিল। ওগুলো কি দাঁত? প্রদীপ একবার ভাবল সেও কি হ্যালুসিনেশন করছে, গল্পের সুশোভনের মতো। অন্ধকারের মধ্যে যেন দুটো চোখ আর একটি লম্বা চওড়া হাসি ভেসে উঠল। প্রদীপ এই দৃশ্যে চোখ বন্ধ করে ফেলল। শীষের সুর ধীরে ধীরে তার মস্তিষ্ক থেকে নামতে থাকল। কিছুক্ষণ পরে চোখ খুলে সে দেখল সবকিছু আগের মতো হয়ে গেছে। সেই চেনা গ্রামের পরিবেশ, ঠান্ডা বাতাস, হালকা দুর্গন্ধ আর ঝিঁঝি পোকার ডাক। সে আবার তাদের ঘরে ফিরে এলো। বেশ বিধ্বস্ত দেখাচ্ছে তাকে মানসিকভাবে। অবনী উঠে বসল। এই তো ঘোরা হয়ে গেল, তাহলে বাকিটুকু শুরু করি। কোনো মতে ঘাড় নেড়ে হ্যাঁ জ্বালানো প্রদীপ। অবনী তার দিকে তাকিয়ে আবার জিজ্ঞাসা করল, আপনার কি শরীর খারাপ লাগছে নাকি মশাই? না 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 না, আমি ঠিক আছি। আপনি আপনি শুরু করুন। বেশ, আচ্ছা, এরপর ঘটনার সোজা চলে যাচ্ছে খাওয়ার টেবিলে। বলতে পারেন এখান থেকেই গল্পের ক্লাইম্যাক্স। খাওয়ার টেবিলে গিয়ে সুশোভন দেখলো গরম গরম রুটি আর বনমোরগের ঝোল। খেতে খেতে সুশোভন বলল, বাহ, কে রান্না করেছে? বৌদি? ভালো হয়েছে বেশ। মরণ, বৌদি কেন করবে? আমি করেছি রে। বৌদি আজকে কিছু করতে পারবে না, কাল থেকে সব করতে পারবে। কেন, আজ কি রেস্ট? হ্যাঁ, ওই রকমই বলতে পারিস। দুজনেই এরপর খাওয়াতে মনোনিবেশ করলো। এরপর হঠাৎ খাওয়া থামিয়ে কৃষ্ণেন্দু বলল, তোকে কিছু বলার আর দেখানোর আছে সুশোভন। হ্যাঁ বল। এখন না, খাওয়াটা হোক তারপর। খাওয়া শেষে সুশোভনের মাথা কেমন ঝিমঝিম করতে লাগলো। সে বুঝতে পারলো না কি হচ্ছে তার সাথে। কৃষ্ণেন্দু তার কাঁধে হাত রেখে বলল, চল আমার সাথে চল। আজ একটু শুতে দে, আজ মাথাটা খুব ঝিমঝিম করছে। করবেই তো। সাথে সাথে কৃষ্ণেন্দুর দিকে ফিরল সুশোভন। তার মুখে একটা শান্ত এবং কুটিল হাসি। খুব শান্ত কণ্ঠে কৃষ্ণেন্দু বলল, তুই হ্যালুসিনেট করিসনি সুশোভন। যাদের দেখেছিস তারাই আমার স্ত্রী আর মেয়ে, মালিনী এবং পুতুল।
এসব কি বলছিস তুই? সাথে সাথে কৃষ্ণেন্দু তার সামনে থেকে সরে গেল, আর তার পেছনে দাঁড়িয়ে রয়েছে দুটো বিকট দেখতে প্রাণী। তাদের দৈহিক গঠন মানুষের মতো, কিন্তু তাদের মুখ অস্বাভাবিক চওড়া চওড়া, সাদা মণিহীন চোখ, তার নিচে কান পর্যন্ত বিস্তৃত চওড়া শ্বেতের দাঁতের হাসি। আতঙ্কে সুশোভন পড়ে গেল মাটিতে। কৃষ্ণেন্দু একটা অদ্ভুত খোনা হাসি হেসে বলল, কেমন লাগলো আমার পরিবারকে? হ্যাঁ কিরে বল, কেমন লাগলো? এই অবধি পড়েই আবার বাধা পড়ল। বাইরে ঠক ঠক শব্দ শোনা গেল। বদিয়া ঘরে ঢুকেছে। সে একটা এক গাল হাসি হেসে বলল, আগে খাওয়ার হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, আসেন আসেন, খাবার খেয়ে নেবেন, আসেন। অবনী তার পাণ্ডুলিপি বন্ধ করে বলল, চলুন খাবেন, চলুন। আমারও আপাতত এইটুকুই এগিয়েছে। কি কারণ দেব এসবের এখনো বুঝতে পারছি না। প্রদীপ কোনো কথা বলল না, শুধু ঘাড় নেড়ে হ্যাঁ বলে উঠে দাঁড়ালো। ছোট্ট একটা খাওয়ার ঘর, একটা গোল টেবিল, তার উপরে জ্বলছে একটা লণ্ঠন, মুখোমুখি দুটো চেয়ার। খাবার টেবিলে বসতেই প্রদীপ চমকে উঠল। খাবারের প্লেটে রাখা গরম রুটি আর বনমোরগের ঝোল। অবনী হাসতে হাসতে বলল, কি দারুণ মিল দেখুন প্রদীপ বাবু। গল্পে যা খাবার ছিল এখানেও তাই। আসুন বসুন। প্রদীপ কোনো কথা বলছে না। তার এখন বিষয়টা একটু অস্বাভাবিকই লাগছে। সে খেতে শুরু করল। অবনী প্রশ্ন করল, বলছি আপনি বাইরে থেকে আসার পর থেকে কেরম চুপচাপ হয়ে গেলেন? কিছু দেখেছিলেন নাকি? খাওয়া থেমে গেল প্রদীপে। সে নিচু কণ্ঠে বলল, কি কি দেখব? না, হঠাৎ এরকম চুপ হয়ে রইলেন তাই জিজ্ঞেস করছি। আচ্ছা, আপনি বললেন না যে গল্প বলতে বলতে কিছু না কিছু মাথায় চলে আসবে? এসে গেছে। বাহ, ভালোই তো। খেয়ে দিয়ে শুনবো। না না, শোনার না, দেখাবো কিছু আপনাকে। প্রদীপ আবার একটু থমকে গেল। একদম হুবহু গল্পের সাথে মিলে যাচ্ছে। ওখানে কৃষ্ণেন্দুর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে অবনীর মধ্যে। না জানি সেও খাবার পরে না বলে বসে, এই আমার মেয়ে আর স্ত্রী। তারপরে সামনে কি এসে দাঁড়াবে কে জানে। হঠাৎ তার মনে পড়ল, আচ্ছা ওই তখনকার দেখা বিষয়টা কি শুধুই তার কল্পনা ছিল নাকি বাস্তব? এইসব ভাবতে ভাবতেই খাওয়া শেষ করলো দুজনে। অবনী হাত মুছতে মুছতে বলল, একটু আমার সাথে আসুন দিকিনি। কোথায়? আরে আসুন না, বললাম না কিছু দেখানোর আছে। হাঁটতে হাঁটতে দুজন মিলে এগিয়ে চলল বাড়িটার পেছনের দিকের একটা জঙ্গলে। প্রদীপের মনে হলো অবনী যেন আগেও এই বাড়িতে এসেছে, আর এই বাড়ির প্রত্যেকটা জায়গা তার চেনা। হঠাৎ সে দেখল বাড়ির পেছনে একটা ছোট্ট বেদি মতো করা, তার চারদিকে চারটে খাড়া হয়ে দণ্ডায়মান পিলার, তার উপরে কাঠ দিয়ে আগুন জ্বালাচ্ছে বদিয়া। এই দৃশ্য দেখে রীতিমতো ঘাবড়ে গেল প্রদীপ। সে তাড়াতাড়ি সেই বেদির সামনে গিয়ে দেখল একটা বাজারের থলে একটা পিলারের সাথে হেলান দিয়ে রাখা। সেখান থেকে উঁকি মারছে কয়েকটা জিনিস, একটা আসন, একটা ঘিয়ের শিশি আর দুটো বড় সাইজের মাছ। ভয়ে ভয়ে পেছন ফিরে তাকাতেই মাথায় সজোরে একটা আঘাত পেল সে। তারপরে ধীরে ধীরে সবটাই অন্ধকার। যখন চোখ খুলল, প্রথমটায় খুব ঝাপসা দৃষ্টি পড়ল চোখের সামনে। একজন মানুষ বসে আছে তার সামনে, যাকে দেখতে এখন হুবহু একজন তান্ত্রিকের মতো লাগছে। এই প্রথম তার মনে হলো এই মানুষটা কিছুতেই তার বন্ধু কৃষ্ণেন্দু হতে পারে না। কালো লম্বা পোশাকে ঢাকা রয়েছে তার সম্পূর্ণ শরীর। কপালে ভস্যের টিকা,
হাতে এবং পায়ে কাঁটাওয়ালা বেরি, চোখে তীব্র কাজলের ছটা, আর এসবের মধ্যে সেই রোগা চেহারার শরীরটা যেন বেশ ভালো মতো সিঁধিয়ে গেছে। তাকে দেখে মনে হচ্ছে এই জগতের একটা শয়তানের পূজারী সে। রক্তের ন্যায় লাল টকটকে চোরা চোখ, আর তার পেছনে দাঁড়িয়ে রয়েছে বদিয়া। সে উঠতে গিয়ে দেখল তাকে বেঁধে রাখা হয়েছে পিলারের সঙ্গে। মাথায় এখনো যন্ত্রণা করছে। কোনো মতে কাষ্ট কাষ্ট কণ্ঠে সে বলল, আমাকে আমাকে বেঁধে বেঁধে কেন রাখা হয়েছে? হ্যাঁ, আমাকে আমাকে বেঁধে কেন রাখা হয়েছে? গল্পের শেষটুকু বলার জন্য। ওইটুকু বাকি রয়েছে, তাই না? এখন আমিও আপনাকে একটা কথা বলি প্রদীপ বাবু। তখন বাইরে আপনি আমার মেয়েকেই দেখেছিলেন। চমকে উঠল কথাটা শুনেই প্রদীপ। এটা কি বলছে অবনী? সে কোনো মতে নিজের বাঁধন ছেড়ে বেরোতে চাইল, কিন্তু কিন্তু পারছে না। অবনী বলতে থাকে, আসলে ওই সুরটাই ওকে জাগানোর মন্ত্র। দাঁড়ান, আপনাকে একটু শুরু থেকে খুলে বলি। আমি এই মোহনপুরের বাসিন্দা। আমি আমার স্ত্রী এখানে সুখে থাকতাম, কিন্তু সেই সুখ চিরস্থায়ী হয়নি। আমাদের কোনো সন্তান ছিল না, যার জেরে সারাদিন আমাদের মধ্যে অশান্তি লেগেই থাকতো। এরপর আমি একদিন কলকাতায় আসি। সেখানে এসে আমি একটা ফেলে দেওয়া বইয়ের স্তূপ থেকে একটা বই পাই। বইটা ছিল আদিম পুরাণের বই, দেবদেবী বিষয়ক নয়, শয়তান বিষয়ক, অপদেবতা বিষয়ক। আমি সেখান থেকে জানতে পারি কি করে শয়তানের কাছে নিজের প্রার্থনা প্রেরণ করতে হয়, কারণ ভগবান আমার প্রার্থনায় সাড়া দেননি। এরপর আমি বাড়ি এসে আমার স্ত্রীকে এ বিষয়ে জানাই। আমার স্ত্রী রাজি হয়। তখন আমরা এই পরিত্যক্ত বাড়িটা খুঁজে পাই। এটাই আমাদের ডেরা করে নিই। তবে এক্ষেত্রে আমাদের সামনে একটা সমস্যা ছিল। যখন শয়তান আর মানুষের মিলিত সুরে কোনো সন্তান নেওয়া হয়, তখন তার অভিভাবকের একজন শয়তানের জগতে প্রবেশ করতে হয়। এটাই রীতি। আর এক্ষেত্রে সেই বলিদান দিয়েছিল আমার স্ত্রী। কি নাম জানেন তার? মালিনী। প্রদীপ হাঁ করে কথাগুলো শুনছিল। এতক্ষণে সে বুঝল অবনী নিজের জীবনের উপরে নিজেই বই লিখেছে। অবনী হাসতে হাসতে বলতে থাকলো, সেদিন রাতে আমি আর আমার স্ত্রী প্রথমবার শয়তানকে আহ্বান করি। এই বেদিতেই শুরু হয়েছিল যজ্ঞের কাজ। আগুনের মধ্যে পূর্ণাহুতি দিতে হয় 2টো মাছ, ঘি, তেল আর সর্ষে। আহুতি দেওয়া হলে আমার স্ত্রী একটা ছুরি দিয়ে নিজের কণ্ঠনালী কেটে রক্ত প্রদান করে সেই আগুনে। এরপর তার দেহ সেই আগুনেই পোড়াতে হবে। একে বলা হয় শয়তানের ভোগ নিবেদন। এভাবে কাজ করার পর শয়তান সেই আগুনের নিচে তোমার জন্য রেখে যায় এক সুর। নিজের এবং শয়তানের মিশ্রণে তৈরি এক মিলিত শিশুকে জাগানোর সুর। সেই সুর বাজলেই সে আবির্ভূত হয়। আমি তখন সেই সুরই বাজাচ্ছিলাম প্রদীপবাবু। আপনি আমার মেয়েকেই দেখেছেন। তারপরে একটু কষ্টের সাথে মাথা নিচু করে বলল, শয়তানের দেওয়ার সন্তান দেখতে এত বিভৎস ছিল যে ওকে সাধারণ মনুষ্য সমাজে নিয়ে যেতে পারিনি, তাই লুকিয়ে রেখেছি ওকে। কিন্তু নিজের সন্তান তো বলুন, ত্যাগ করতে পারিনি। সম্পূর্ণ কাহিনী এক নাগারে শেষ করে দিয়ে একটু থমকে দাঁড়ালো অবনী। এরপরে বদিয়ার দিকে ফিরে সামনের দিকে ডেকে বলল, ইনি এই বাড়ির মালিক নন প্রদীপবাবু। আপনি জানেন ইনি কে? আস্তে আস্তে এগিয়ে এলো বদিয়া। প্রদীপ দেখল বদিয়ার চেহারায় এখন আরো ভয়ঙ্কর লাগছে। আগুনের লেলিহান শিখায় তার চোখে মুখে উজ্জ্বল দুতির রেশ দেখা যাচ্ছে। অবনী বলল,
ও হচ্ছে যক্ষ। হ্যাঁ, এই বাড়ির পাহারাদার, শয়তানের অধিষ্ঠানের পাহারাদার। আর এই বাড়ির বাইরে যেন এই বাড়ির রহস্য না যায়, তার সম্পূর্ণ দায়িত্ব এনার। প্রদীপ এবারে কাতর কণ্ঠে বলল, আমি কাউকে কিছু বলবো না, আমি কাউকে কিছু বলবো না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি কখনো এই বাড়ির ত্রিসীমানায় আসবো না, আমি কখনো এই বাড়ির ত্রিসীমানায় আসবো না, আমাকে ছেড়ে দিন। এ বাবা, ছেড়ে দিলে কি করে হবে? আপনাকে তো প্রয়োজন আমার। হ্যাঁ, সেই জন্যই তো এতক্ষণ ধরে আপনার সাথে রয়েছি। আসলে আমি এখনো আপনাকে সম্পূর্ণ বিষয়টা বলিনি। আমার মেয়ে শয়তানের হলেও তার শরীরে রয়েছে রক্ত, হৃদপিণ্ড। তবে সেই সব 1 বছরের স্থায়িত্ব নিয়ে আসে। প্রতি বছর তার রক্ত এবং হৃদপিণ্ড শোধন করাতে হয়, আর তার জন্য প্রয়োজন হয় এক সুস্থ মানুষের। এইসব কথা শুনে প্রদীপ বুঝে গেল কেন তাকে বেঁধে রাখা হয়েছে। উন্মাদ এই দুজন এখন তাকে মেরে তার শরীরের রক্ত এবং হৃৎপিণ্ড নিয়ে কাজ করবে। অবনী আর তাকে কিছু না বলে বুদিয়ার দিকে ফিরে বলল, তুমি তোমার কাজ শুরু করে দাও, আমি ওকে আহ্বান করছি। প্রদীপ দেখল বুদিয়া যজ্ঞের সামনে আসন পেতে বসে সেখানে একের পর এক অর্ঘ্য প্রদান করতে থাকলো। আর এদিকে অবনী শুরু করলো তার কন্যাকে আহ্বান করার প্রক্রিয়া। সেই মায়াময়ী শীষের শব্দ বেরোতে থাকলো তার কণ্ঠনালী থেকে। চারদিকে ফাঁকা দেওয়ালে সেই শব্দ যেন প্রতিধ্বনিত হতে থাকলো। হঠাৎ দূরে অন্ধকারের ঝোপঝাড়ের মধ্যে দুটো ছোট সাদা বিন্দু জ্বলে উঠল। দুটো মণিবিহীন চোখ, আর তার নিচ থেকে কান অবধি বিস্তৃত হাসির রেখা। অবনীর শীষের শব্দ আরো গাঢ় হতে থাকল। সে মূর্তিটা ধীরে ধীরে অন্ধকারের দিক থেকে বেরিয়ে এলো। প্রদীপের শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তাকে দেখে। এটা কিরকম চেহারা? সম্পূর্ণ ডিমের মতো একটা মুখ, তার মধ্যে 2 দিকে লম্বা কাটা চোখ, চওড়া ঠোঁট থেকে ধারালো শ্বেত দাঁত বেরিয়ে রয়েছে, আর দাঁতের মাঝখানে একটা লম্বা লাল জিভ। এটাই অবনীর মেয়ে। কিন্তু কিন্তু এবার তাকে অবাক করে দিয়ে পেছনের অন্ধকারে আরো 2টো সাদা চোখ জ্বলে উঠল, ঠিক মেয়েটার পেছন দিকে। তবে এর উচ্চতা আর একটু বেশি। বেরিয়ে এলো সেও অন্ধকার থেকে। একই রকম গঠন তার। এই দৃশ্য অনেক গল্পের সাথে মিলে যাচ্ছে। অবনী শীষ মাঝখানে থামিয়ে প্রদীপের দিকে ফিরে বলল, কেমন লাগলো আমার পরিবার প্রদীপবাবু? আমার মেয়ে পুতুল, আমার স্ত্রী মালিনী। এরপরে সে উঠে দাঁড়িয়ে বেদির নিচ থেকে একটা ধারালো খড়গ তুলে আনল। প্রদীপবাবু কাতরভাবে অনুনয় বিনয় করতে থাকলেন, আমাকে দয়া করে ছেড়ে দিন, আমি বাইরে কাউকে কিচ্ছু বলবো না, আমাকে বিশ্বাস করুন, আমি কাউকে কিচ্ছু বলবো না। না না, আমি আপনাকে বিশ্বাস করি প্রদীপবাবু, কিন্তু আমি অপারগ। দেখুন, আমি তো আপনাকে অবিশ্বাসের জন্য মারতে চাইছি না। আমার মেয়েটার আজকে নতুন রক্ত আর হৃৎপিণ্ড প্রয়োজন, সেটা আপনি ছাড়া আর কে দেবেন বলুন? প্রায় কাঁদো কাঁদো ভঙ্গিতে প্রদীপ বলল, দেখুন আপনি যেটা করছেন সেটা প্রকৃতির বিরুদ্ধে। হ্যাঁ, প্রকৃতির বিরুদ্ধে। এইভাবে কখনো আপনি বাবা হয়ে উঠতে পারবেন না। আপনি, আপনার মেয়ে কখনোই এভাবে আপনার প্রতি সহৃদয় হবে না। আপনি তো বিয়েই করেননি মশাই, সংসারও করেননি, তাহলে বুঝতেন যে সন্তানের জন্য বাবা মা কত দূর যেতে পারে। ধীরে ধীরে অবনী এগিয়ে এলো প্রদীপের দিকে। জলে ভেজা খড়গ থেকে টপ টপ করে জল পড়ছে।
মাটিতে ঘষতে ঘষতে সেটা নিয়ে প্রদীপের সামনে এসে দাঁড়ালো অবনী। তার মুখ ঠান্ডা পাষাণের মতো কঠিন। প্রদীপবাবু বুঝল আর কিছু সম্ভব নয়। ওদিকে বুদিয়া চোখ বন্ধ করে আগুনের সামনে বসে রয়েছে। এখন তার মুখ থেকে সেই এক শীষ বেরোতে শুরু করেছে। দুটো মূর্তি সেই শীষের সুরে অল্প অল্প ঘাড় নাড়িয়ে নাচতে লাগলো। এই বিভৎস দৃশ্য অন্য কেউ দেখলে হৃদযন্ত্র বিকল হয়ে মারা যেত। নেহাত প্রদীপবাবু সাহসী, তাই এখনো সজ্ঞানে সম্পূর্ণ বিষয়টা দেখছে। তার গলার কাছে এখন খড়গ নেমে এসেছে। চারিদিকের পরিবেশ থমথমে আছে। শেষবারের মতো অবনী বলল, আমাকে ক্ষমা করবেন প্রদীপবাবু, আপনার আত্মার শান্তি কামনা করব। এরপরে আর কোনো কথা না বাড়িয়ে এক কোপে প্রদীপের ধর মুন্ডু থেকে আলাদা করে দিল। গলা হতে ফিনকে দিয়ে স্রোতের বেগের রক্ত বেরোতে থাকলো। পুতুল সাথে সাথে দৌড়ে সেই রক্ত হাঁ করে খেতে থাকলো। তার মুখের ওপরে রক্ত লেগে এক রাশ হয়ে গেল। বুদিয়া এখনো ক্রমাগত শীষের ধ্বনি দিয়ে যাচ্ছে। সে দেখল অবনীর চোখে জলের রেখা দুই গাল ভিজিয়ে দিচ্ছে। ওদিকে স্থানুর মতো দাঁড়িয়ে রয়েছে তার মা মালিনী। সারা বছরে এই একটা দিনেই পরিবারের 3 জন আবার মিলিত হয়। তবে পৃথিবী থেকে শেষ হতে হয় একজন মানুষকে। এরপরে পুতুল প্রদীপের মুন্ডুহীন দেহের বুকের ভেতরে হাত ঢুকিয়ে তার হৃৎপিণ্ডটা বের করে আনল। রক্তে ভেসে যাচ্ছে বেদিটা। বুকের ভেতর থেকে রক্ত ছলকে উঠে পুতুলের সম্পূর্ণ মুখ ভিজিয়ে দিল। লম্বা জিভ দিয়ে পুতুল সারা মুখটা একবার চেটে নিল। এরপরে হৃৎপিণ্ডটা গোটা অবস্থায় মুখের ভেতরে পুরে দিল। ব্যাস, এবার তার কাজ শেষ। রক্ত আর হৃৎপিণ্ড পরিশোধনের কাজ সম্পন্ন হলো। আবার 1 বছরের জন্য নিশ্চিন্ত। অবনী একবার মুখ তুলে আকাশের দিকে তাকালো। শীষের সুর একদম শেষের পর্যায়ে চলে এসেছে। এরপরে ধীরে ধীরে শীষের ধ্বনি স্থিমিত হতে থাকলো। পুতুল আর মালিনী আবার আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকলো। অবনীর 2 গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রু আর তার মুখে লেগে থাকা হাসি তাদের বিদায় জানিয়ে দিল। আবার 1 বছর পরে সাক্ষাৎ হবে তাদের 3 জনের। ধীরে ধীরে শীষের সুর স্তব্ধ হয়ে এলো। সেই সাথে 2 জন অন্ধকারের জগতে মিলিয়ে গেল। পরিবেশ আবার আগের মতো থমথমে হয়ে গেছে। আগুনে পোড়ার মর্মর শব্দ কানে আসছে। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকা প্রদীপের দেহটা পড়ে রয়েছে। অবনী চোখের জল মুছতে মুছতে বলল, প্রদীপবাবুর দেহ সৎকারের ব্যবস্থা করে দিও। আমার মেয়ের প্রাণ সঞ্চার করেছেন উনি। যথাযথ সম্মানের সাথে ওনার অন্তিম সংস্কার করবে। এই বলে অবনী আবার তাদের বসার ঘরে চলে এলো। প্রদীপবাবুর থলে থেকে বের করে আনলো একটা পুঁথি। এই পুঁথি থেকেই প্রদীপ খবর পেয়েছিল এই বাড়িটার। বাইরে চিতার মধ্যে আগুন জ্বলার শব্দ এলো। অবনী মনে মনে প্রদীপের আত্মার শান্তি কামনা করলেন। একটু পরে বুদিয়া ঘরে ঢুকে বলল, বাবু, কাজ হয়ে গিয়েছে, এই নিন। বুদিয়া তার হাতে কয়েকটা প্রাচীন স্বর্ণ মুদ্রা তুলে দিল। এই মুদ্রা যজ্ঞের আগুন নিভলে কুণ্ড থেকে পাওয়া যায়। এটা যজমানের উপহার। অবনী নিজের হাতে গ্রহণ করতেই বুদিয়া বলল, এবার আপনি আসুন, আমি এইদিকে সব বন্ধ করে আইতেছি। অবনী আর কোনো কথা না বলে গভীর রাতে সেই বাড়ি থেকে বেরিয়ে এলো। ফেরার পথে দূরে দাঁড়িয়ে থাকা বুদিয়াকে একবার পেছনে ফিরে দেখল। তারপরে গহীন অন্ধকারে দাঁড়িয়ে থাকা বাড়িটাকে
একবার দেখে নিয়ে আবার হাঁটতে লাগলো সামনের দিকে। রাতের অন্ধকারে মোহনপুর গ্রামে ঘটে গেল এমন এক ঘটনা যার আভাস কেউ পেল না। একজন সাধারণ বাড়ির লোকের ভেতর সন্তানের যে তীব্র আকাঙ্ক্ষা কোন পর্যায়ে যেতে পারে সেই বিষয়ে সাক্ষী রইল শুধু দুজন আর প্রকৃতি। পরের দিন সকালে ট্রেন করে অবনী পৌঁছালো কলকাতা শহরে। বইয়ের সাম্রাজ্যে পৌঁছেই সে সোজা চলে যায় তার চেনা পরিচিত এক দোকানে। এই দোকান থেকেই পুঁথি কিনেছিল প্রদীপ। দোকানি তাকে দেখেই বাকি খদ্দেরকে একটু অপেক্ষা করতে বলে দোকানের পেছনে চলে আসে। অবনীও সেই মতো দোকানের পেছনে চলে আসে। দুজন মুখোমুখি হতেই অবনী নিজের থলি থেকে কয়েকটা স্বর্ণমুদ্রা বের করে তার হাতে দিল। দোকানির মুখে একটা হাসির রেখা খেলে গেল। তারপরে অবনী ব্যাগ থেকে সেই পুঁথিটা বের করে তার হাতে দিয়ে বলল, পরের বছরের অপেক্ষায় থাকবো। এই বলে সে আর দাঁড়ালো না, হনহনিয়ে সেখান থেকে হেঁটে চলে গেল। দোকানি সেই পুঁথি ভালো করে ঝেড়ে মুছে আবার ভেতরে ঢুকিয়ে রাখল। 1 বছর পরের ঘটনা। মোহনপুর ট্রেনের জানলার ধারে বসে আছে কলকাতার এক প্রিন্টিং অফিসে কর্মরত একজন লোক। লোকটা মুড়ি মাখা খেতে খেতে জানলার বাইরের দৃশ্য উপভোগ করছিল। পাশের থেকে হঠাৎ একটা আওয়াজ এলো। কোথায় যাচ্ছেন? সে দেখল একজন গ্রামীণ ভদ্রলোক তার পাশে বসে রয়েছে। কখন উঠেছেন ট্রেনে খেয়াল করেনি। লোকটি উত্তর দিল, মোহনপুর। আপনি? আমিও মোহনপুর, আমার বাড়ি আছে ওখানে। আচ্ছা আচ্ছা, আমি ওখানে একটা পুরনো ভাঙা জমিদার বাড়ি আছে, ওখানেই ওটা দেখতে যাচ্ছি আর কি। আমার খুব ইন্টারেস্ট এইসব প্রাচীন জমিদার বাড়ি সম্পর্কে। আচ্ছা, আমি শুনেছি কিন্তু চাক্ষুষ দেখিনি কখনো। নানা রকম অপবাদ শুনেছি বাড়িটার। আরে মশাই, ওই জন্যই তো দেখতে যাচ্ছি, আপনিও চলুন না আমার সাথে। তাহলে তো আপনার পরিচয়টা জানতে হয়। আমার নাম অমর মুখার্জি, কলকাতার একটা প্রিন্টিং অফিসে কাজ করি। আপনি? ওপাশে লোকটি হাত জোর করে একটা হালকা হাসি হেসে বলল, নমস্কার, আমি অবনী সেন, পেশায় লেখক। আর এই আমার লেখা বই। লোকটা বইটা হাতে নিয়ে তার নামটা শুধু একবার উচ্চারণ করল, লালাবাই। শেষ হলো আজকের গল্প অর্ণব ঘোষের কলমে লালাবাই। আজকের গল্প পাঠে আসঞ্জন, অন্যান্য চরিত্রে সায়ন্তন, বিপুল, নীলাঞ্জন, নীল এবং আমি ঋদ্ধি। নাট্যরূপ শুভঙ্কর, পোস্টার আর্টিস্ট ক্রিয়েটোমেনিয়া, পরিচালনা আবহ এবং গল্পের সূত্রধার আমি ঋদ্ধি। তাহলে বন্ধু, ফিরে আসবো আবার আরও একটি অভিনব গল্প নিয়ে। তাই গান রাখুন স্কেয়ার এলিভেটর ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ এবং শুভরাত্রি।